আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি এসএসসি 27 ব্যাচ বা ক্লাস 9 বা 10 যারা যেই হও না কেন, ক্লাস 9 10 এসএসসি 27 ব্যাচ এই সবাই এই ক্লাসটা দেখতে পারবে। তো আজকে আমি বায়োলজির অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো বায়োলজির এই রেচন প্রক্রিয়া অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের স্কুলে বলো বা এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস থাকবে। ঠিক আছে ভাইয়া? তো আজকে আমরা এই ছোট অধ্যায়, এটা ছোট অধ্যায় বাট এটা অনেক ইম্পর্টেন্ট অধ্যায়। তো এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কি আছে ভাইয়া, এটা কি? এটা একটা বৃক্কের লম্বচ্ছেদ। ঠিক আছে, এটা একটা বৃক্কের লম্বচ্ছেদ। তো আমরা এই বৃক্কের লম্বচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই অধ্যায়ের নাম যে হতো, অধ্যায়ের নাম কি ভাইয়া? রেচন প্রক্রিয়া। কি ভাইয়া? রেচন প্রক্রিয়া, যেটা যেটা তোমাদের এসএসসির এসএসসি বায়োলজি চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া। তো ভাইয়া রেচন প্রক্রিয়া বলতে কি বোঝো? আমি যদি তোমাদের প্রশ্ন করি রেচন প্রক্রিয়া বলতে কি বোঝো, ফার্স্ট এবার প্রক্রিয়া। প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে কোনো প্রসেস, কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া বা কোনো কিছু বের করার প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? যে কোনো একটা প্রসেস, প্রক্রিয়া হচ্ছে প্রসেস বা পদ্ধতি বলতে পারো। ঠিক আছে, এখন ভাইয়া এটা হচ্ছে প্রসেস বা কোনো কিছু পদ্ধতি, পদ্ধতি বলতে পারি। কোনো কিছু বের করার পদ্ধতি বা ঢোকানোর পদ্ধতি বা কোনো কিছু তৈরি করার পদ্ধতি, যে কোনো প্রসেস। ঠিক আছে, এখন রেচন অর্থ কি? রেচন বলতে কি বুঝি আমরা? ঠিক আছে ভাইয়া, তো দেখো ভাইয়া, আমরা যে বেড়ে উঠেছি না, আমরা দেখো ভাইয়া এতটুকু ছিলাম জন্মের পর, আস্তে আস্তে আমরা বড় হয়েছি। তো আমরা বড় হলাম, লম্বা হলাম, আমাদের পেশি গঠন হলো। ঠিক আছে না? কোনো গাছ কি ভাইয়া, কোনো গাছ কি একদিনে বড় হয়ে যায়? বড় হওয়ার জন্য কি কি প্রয়োজন? গাছের জন্য পানি প্রয়োজন, দৈনন্দিন পানি দিতে হবে গাছে, সার বীজ দিতে হবে না? তেমনি আমাদের মানুষদের বেড়ে ওঠার জন্য কি দরকার? সুষম খাদ্য দরকার, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণের পানি পান করা দরকার, খাদ্য খাওয়া দরকার। ঠিক আছে না ভাইয়া? পুষ্টিকর খাদ্য খাওয়া দরকার। ঠিক আছে ভাইয়া, আমরা মানুষ অনেক কিছুই খাই, ভাত, মাছ, মাংস, অনেক কিছুই খাই, বা জাঙ্ক ফুডও খাই, বাইরে খাওয়ারও খাই। তো ভাইয়া আমরা এত কিছু খাওয়ার পরে পরে আমরা কি এত বড় হয়েছি এখন। ঠিক আছে ভাইয়া, পেশি গঠন হয়েছে আমাদের, আমরা বড় হয়েছি, আমরা ছোটদের ছোট ছিলাম, এখন আমরা অনেক বড় হয়েছি। ঠিক আছে ভাইয়া, তো আমাদের যে দেহ বৃদ্ধি হলো, কাজ করার শক্তি পেলাম, দেহ বৃদ্ধি হলো, এটা কিভাবে হলো? খাওয়ার মাধ্যমে হলো, খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি গ্রহণ, এর জন্যই তো আমাদের বৃদ্ধি হয়েছে, তাই না? তো ভাইয়া তোমরা যা খাও, মানুষ যা খায় সব সবকিছুই কি আমাদের দেহ গঠনে, দেহ গঠনে কাজে লাগে? সবকিছু তো আমাদের দেহ গঠনে কাজে লাগে না। ঠিক আছে ভাইয়া, তোমরা ধরো 200% যদি খাওয়া দাওয়া করো, দেখবে সেখান থেকে 150% আমাদের দেহের কাজে লেগেছে। অর্থাৎ দেহ গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, শক্তি, মানে কোনো কাজ করার শক্তি আমরা এই 150% আমরা পাই। আর বাকি যে 50% থাকে সেটা আমাদের কাজে লাগে না। ঠিক আছে ভাইয়া, কাজে লাগে না। পৃথিবীর যে কোনো ইঞ্জিন বা মানুষই বলো, তুমি তুমি যদি আউটপুট 200% দাও বা আউটপুট যা দিবা তার 100% কিন্তু কাজে লাগবে না। তুমি ইনপুট যা দিবা, সরি ইনপুট হবে, তুমি ইনপুট যা দিবা 100% আউটপুট কাজে লাগাতে পারবে না, সেটা ইঞ্জিনে হোক বা মানুষের ক্ষেত্রে হোক। তুমি এখন ইঞ্জিনে 200 লিটার তেল দিবা, 200 লিটার সাপোজ তেল দিলা, ঠিক আছে, তোমার ওখান থেকে 180 লিটার বা 150 লিটারের কাজ হবে, বাট 20 থেকে 50 লিটার তেল ওয়েস্ট হবে। কি হবে ভাইয়া? ওয়েস্ট হবে। তো আমরা যা খাই তার কিন্তু 100% কাজে লাগে না। আমরা যা খাই তার 100% কাজে লাগে না, কিছু ওয়েস্ট হয়। 80% যদি কাজে লাগে, 20% কি ভাইয়া হয়? ওয়েস্ট হয় বা অপচয় হয়। কি হয় ভাইয়া? অপচয় হয়। ঠিক আছে, 100%-এর মধ্যে 80% কাজে লাগে, 20% অপচয় হয়। এখন এই অপচয়গুলো কি?
এই অপচয়গুলো হলো আমাদের দেহ যেগুলা এক্সিট করবে না বা আমাদের দেহতে যেগুলো কাজে লাগবে না সেগুলোই অপচয় হয়, বা দেহ কাজে লাগাতে পারছে না যেগুলো, ওগুলাই কি ভাইয়া হয়, অপচয় হয়। ঠিক আছে, এখন দেখো আমরা খাওয়ার পরে যে প্রসেসে বা যে প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ বের হয় দেহ থেকে, বর্জ্য পদার্থ বের হয়, সেটা কি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়, সেটাই হচ্ছে রেচন। সেটাই কি ভাইয়া, রেচন। তো ভাইয়া তোমরা যারা যারা আমার এই ক্লাসটা করবে তারা অবশ্যই আমি যা লিখবো বোর্ডে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে, এটা একটা নোট হয়ে যাবে। আমি যেগুলো খাতায় বোর্ডে লিখাবো সেগুলা তোমরা খাতায় লিখবে, এটা কি হয়ে যাবে, একটা নোট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি যা লিখাবো ওগুলার বাইরে আর কিছু পড়তে হবে না তোমাদের, একটুকু ভরসা তোমরা আমার উপর করতে পারো। তো দেখো রেচন কি, রেচন হচ্ছে এক কথা বলতে পারি আমরা, রেচন হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থই হলো রেচন। নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি ভাইয়া, রেচন। ঠিক আছে ভাইয়া, তো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যদি রেচন হয়, তো এগুলো বের করার প্রক্রিয়া আমাদের দেহ থেকে, এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের করার প্রক্রিয়া হচ্ছে রেচন প্রক্রিয়া। এবার তোমরা বুঝতে পেরেছো অধ্যায়টির নাম রেচন প্রক্রিয়া বলতে কি বোঝায়। এবার আমরা যদি আসি অধ্যায়ে ঢুকতে চাই, তো রেচন প্রক্রিয়া, তো ভাই আমরা যদি অধ্যায়ে ঢুকতে চাই, তো রেচন প্রক্রিয়া অধ্যায়ে যদি ঢুকতে চাই আমরা, তো আমরা প্রথমে বললাম কি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হচ্ছে রেচন। ঠিক আছে ভাইয়া, যেমন তোমরা বলতে পারো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ঠিক আছে ভাইয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। তো এগুলোকে আমাদেরকে বের করতে হবে, কি করতে হবে ভাইয়া, এগুলোকে আমাদেরকে বের করতে হবে। তো দেখো, তো আমাদের এগুলো বের করার জন্য কিছু তন্ত্র প্রয়োজন বা কিছু যন্ত্র প্রয়োজন। দেখো যে প্রক্রিয়ায় যে তন্ত্রের সাহায্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ হতে অপসারণ করা হয়, তাকে রেচন তন্ত্র বলে। বুঝতে পেরেছো, যে তন্ত্রের সাহায্যে বা যে প্রসেসের সাহায্যে, যে তন্ত্রের সাহায্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ হতে অপসারণ করা হয় বা বের করা হয়, তাকে কি বলা হয়, রেচন তন্ত্র বলা হয়। তাকে কি বলে, রেচন তন্ত্র বলে। তো রেচন তন্ত্র বলে। এখন দেখো ভাইয়া, আমাদের দেহ কিন্তু সুস্থ থাকি সে কি করে, এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ হতে অপসারণ করার মাধ্যমে কিন্তু আমাদের দেহ সুস্থ থাকে। তো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আমরা মলমূত্র ত্যাগের মাধ্যমে বের করে দেই, বা দেহের যে ঘাম হয় ভাইয়া, গ্রীষ্মকালে কিন্তু আমাদের অনেক ঘাম হয় না, তো এই ঘামের মাধ্যমে কিন্তু আমাদের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ গুলো বের হয়ে যায়। ঠিক আছে, অনেক প্রসেসের মাধ্যমে আমাদের দেহ থেকে কিন্তু এগুলো অপসারণ হয়, আর এই অপসারণ হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহ স্টেবল থাকে বা সুস্থ থাকে। তাহলে আমরা বলতে পারি
বৃক্ক বৃক্ক দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। কি বলতে পারি? বৃক্ক দেহে শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। যেহেতু মলমূত্র ত্যাগের মাধ্যমে বা দেহ থেকে ঘাম বের হওয়ার মাধ্যমে আমাদের দেহ সুস্থ থাকছে, তাই না? তো সুস্থ থাকছে যেহেতু তো তাহলে আমরা বলতে পারি যে বৃক্ক দেহের সুস্থতা বা বৃক্ক দেহকে সুস্থ রাখতে ভূমিকা রাখছে। তো বৃক্ক দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করছে কিসের মাধ্যমে? দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করার মাধ্যমে বা অপসারণ করার মাধ্যমে। ঠিক আছে ভাইয়া? তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার দেখো বৃক্কের এই যে বৃক্ক, এটা একটা বৃক্ক বা ইংলিশে বলে কিডনি। তো বৃক্কের যে মেন কাজটা করে, ঠিক আছে, মেন কাজটা করে কে? নেফ্রন। তো এই বৃক্কের গঠন ও কাজের একককে নেফ্রন বলে। কি বলে ভাইয়া? নেফ্রন বলে। বৃক্কের গঠন ও কাজের একক কি বলে ভাইয়া? নেফ্রন বলে। এই যে নেফ্রন দেখতে পাচ্ছ, এই যে এখানে যে নেফ্রনটা আছে না, এটাকে বলে বৃক্কের গঠন ও কাজের একক। বৃক্কের গঠন ও কাজের একককে কি বলে? নেফ্রন বলে। কেন বলে তোমরা একটু পরে বুঝতে পারবে। ঠিক আছে ভাইয়া, তোমরা একটু পরে বুঝতে পারবে। তো বৃক্কের গঠন ও কাজের একক কি বলে ভাইয়া? নেফ্রন বলে। এখন আমি তোমাদের যদি বলি বৃক্ক দেখতে কেমন, আমরা যদি বলি বৃক্ক দেখতে কেমন, তোমরা কি বলবে? তোমরা বলবে বৃক্কের আকৃতি শিম বীজের মতো। বৃক্কের আকৃতি কেমন? শিম বীজের মতো। দেখো ভাই, এটা শিম বীজের মতো লাগতেছে না? তোমরা যারা বাসাতে শিম তো খেয়েছো না, তো শিম দেখবা শিমের ভিতরে যে বীজটা থাকে সেটা দেখবা এইরকম, কিছুটা এরকমের। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা বলতে পারি বৃক্কের আকৃতি হচ্ছে কিসের মতো? শিম বীজের মতো। বৃক্কের আকৃতি কেমন? শিম বীজের মতো। আমার সাথে সাথে বলবা তোমরা, তাহলে তোমাদের মাথায় সেট হয়ে যাবে। 2-3 বার বলবা, মাথায় একদম সেট হয়ে যাবে। তো বৃক্কের আকৃতি কিসের মতো? শিম বীজের মতো। বৃক্কের আকৃতি কিসের মতো? শিম বীজের মতো। এখন আমরা যদি বলি বৃক্কের রং কেমন, বৃক্ক হালকা লালচে রঙের। বৃক্ক হালকা লালচে রঙের। ঠিক আছে ভাইয়া, বৃক্কের আকৃতি শিম বীজের মতো, বৃক্ক হালকা লালচে রঙের। ঠিক আছে ভাইয়া, লালচে রঙের। এখন আমি তোমাদের বৃক্ক সম্পর্কে দুটো ইনফরমেশন জানলে। কি জানলে? বৃক্ক সম্পর্কে দুটো ইনফরমেশন তোমরা জানলে। একটা বৃক্কের আকৃতি শিম বীজের মতো, আর একটা কি বৃক্কের রং হচ্ছে লালচে রঙের। ঠিক আছে ভাইয়া, লালচে রঙের। এখন তোমাদের যদি বলি আমরা, দেখবে কিছু কিছু সময় আমাদের মূত্রের রং হলুদ হয়। ঠিক আছে ভাইয়া, কিছু সময় দেখবা মূত্রের রং হালকা হলুদ হয়, বা অনেক সময় অনেক মাত্রায় বেশি হলুদও দেখা যায়, তাই না? অনেক বৃক্কের মূত্রের যে কালার সেটা কি হয়? হলুদ হয়। তো কেন হলুদ হয় সেটা আমাদের তো জানা লাগবে, তাই না? বৃক্ক তো সাদা হওয়ার কথা, মানে মূত্র তো সাদা হওয়ার কথা, তাই না? মূত্রের রং কি হওয়ার কথা? সাধারণত সাদা হওয়ার কথা। বাট কিছু অস্বাভাবিক সময় মূত্রের রং হালকা হলুদ বা বেশি হলুদ দেখায়। কেন দেখায়? তো বৃক্কে ইউরোক্রোম নামক
রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। কি হয় ভাইয়া? হলুদ হয়। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি মূত্র নিয়ে এত কনসার্ন কেন, বা মূত্র নিয়ে আপনি এত বলছেন কেন? তোমরা মাথায় রাখবে আমরা দেহ থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমরা দেহ থেকে বের করে দেই, তার 80% হচ্ছে মূত্র। কি ভাইয়া? 80% হচ্ছে মূত্র। কি বললাম? 80% মূত্র। এর জন্য আমি মূত্র নিয়ে এত কথা বলছি। ঠিক আছে ভাইয়া? তো দেহের নাইট্রোজেন গঠিত আমরা দেহ থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে দেই, তার 80% হলো মূত্র। 80% মূত্র, বাকি 20% অন্যান্য বর্জ্য পদার্থ। বাকি 20% অন্যান্য বর্জ্য পদার্থ, যেরকম ক্রিওটিনিন, তারপরে তোমার হচ্ছে ক্রিওটিনিন বলতে পারো, ইউরোক্রোম বলতে পারো, আরো আছে অন্যান্য কিছু, ইউরিক অ্যাসিড বলতে পারো। ঠিক আছে ভাইয়া? তো 80% কি? মূত্র। আমরা দেহ থেকে যে বর্জ্য পদার্থ বের করে দেয়, তার মধ্যে 80% হচ্ছে মূত্র। তো এখন আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো। সেগুলো হচ্ছে, দেখো এখানে কি ইনফরমেশন। আমরা দৈনন্দিন কি খাই? শাকসবজি খাই। ভাত তো প্রতিদিন থাকে আমাদের খাদ্যাভ্যাসে। আমরা শাকসবজি খাই। কিছু কিছু সপ্তাহে 2 বা 1 দিন আমরা কি খাই? মাছ মাংস খাই। আমিষ খাই, যাকে বলি আমরা আমিষ। আমরা আমিষ খাই, শর্করা বেশি খাই। ঠিক আছে? তো এই তরকারি তো প্রতিদিন থাকেই। তো এখন তোমাদের যা বলবো আমি, আমিষ জাতীয় খাবার যারা খাও, আমাদের আমিষ জাতীয় খাবার খাওয়ার জন্য, আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের রং হালকা, এখানে হবে আমিষ জাতীয় খাবার খেলে মূত্রে অম্লতা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? অম্লতা বৃদ্ধি পায়, অর্থাৎ একটু অ্যাসিডিক হয়। অম্লতা বৃদ্ধি পায় মানে কি? একটু অ্যাসিডিক হয়। তো আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। মূত্রে কি পায়? অম্লতা বৃদ্ধি পায়। একটা ঝাঁঝালো দেখবা গন্ধ বের হয়। তাহলে আমিষ জাতীয় খাবার খেলে মূত্রে অম্লতা বৃদ্ধি পায়। আর তুই তরকারি, শাকসবজি শর্করা খেলে মূত্রে ক্ষারীয় হয়। কি হয়? মূত্র ক্ষারীয় হয়। শাকসবজি শর্করা খেলে মূত্র ক্ষারীয় হয়, আর আমিষ জাতীয় খাবার খেলে মূত্রে অম্লতা বৃদ্ধি পায়। আর যদি আমরা শাকসবজি তরি খাই, তাহলে মূত্রে ক্ষারতা বৃদ্ধি পায়, বা একটু একটু কি হয়? ক্ষারতা বৃদ্ধি পায়, মানে একটু তোমার কেমন অ্যাসিডিক। আমিষ জাতীয় খাবার খেলে অ্যাসিডিক হয়, আর ক্ষারীয় হয়। শাকসবজি বা শর্করা জাতীয় খাবার খেলে ক্ষারীয় হয়, মূত্রে ক্ষারীয় হয়। ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা এই দুটা জিনিস বুঝতে পেরেছো। এবার আমরা যা পড়বো সেটা হচ্ছে
আমরা প্রথমে পড়েছি বৃক্ক দেখতে শিম বীজের মতো এবং রং কি লালচে। এখন আমরা দেখো বৃক্কের অবস্থান, আমাদের যে বডিতে বৃক্কের অবস্থানটা কোথায় সেটা আমাদের এখন জানতে হবে। ঠিক আছে, আমাদের বডিতে বৃক্কের অবস্থানটা কোথায় সেটা আমাদের জানতে হবে। তো খুব সহজ ভাষায় তোমরা বলবে ভাইয়া এটা হচ্ছে বক্ষ, এটা হচ্ছে এতদূর হচ্ছে বক্ষ, কি ভাইয়া বক্ষ, আর এর নিচে কি উদর, এর নিচে কি উদর। তো মানব দেহের, তোমাদের পরীক্ষাতে যদি বলে বৃক্কের অবস্থান কোথায়, মানবদের বৃক্কের অবস্থান কোথায়, এরকম যদি টাইপের কোশ্চিন করে, তাহলে তোমরা শর্টকাটে লিখবে মানবদের উদরের, উদরের কোমর অঞ্চলের মেরুদণ্ডের দুদিকে, মেরুদণ্ডের দুদিকে দুটি বৃক্ক বা কিডনি অবস্থান করে। মানবদেহের উদরে কোমর অঞ্চলে মেরুদণ্ডের দুদিকে দুটি বৃক্ক অবস্থান করে। এতটুকু তোমরা যদি লিখে আসতে পারো পরীক্ষা খাতায়, তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে ভাইয়া, কি পাবে? ফুল মার্কস পাবে। ঠিক আছে, আর একটা ইনফরমেশন যেটা তোমাদের খুব চমৎকার একটা ইনফরমেশন, তোমরা লিখে নাও। ঠিক আছে, মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক। মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি, ইংলিশে কিডনি, বাংলায় বৃক্ক। মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক। এটা ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট যে মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক। তোমাদের এমসিকিউ তে আসতে পারে মানবদেহের রেচন অঙ্গ কোনটি, মানবদেহের রেচন অঙ্গ কোনটি, সেটা হবে কি বৃক্ক। কোন নম্বরে আসতে পারে? ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। তো বৃক্কের অবস্থানটা তোমরা যদি বুঝতে পারো সকলে, তো দেখো এবার তোমাদের পড়াবো আমি মানব দেহের রেচন পদার্থ। তোমরা মনে রাখবে মানব, যেহেতু নাইট্রোজেন, মানবদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে তার আশেপাশে মূত্র, আর এই মূত্রের মাধ্যমে আমাদের বেশিরভাগ বর্জ্য দেহ থেকে বের হয়ে যায়। কি কি ভাইয়া? মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বেশিরভাগ রেচন পদার্থ বা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, কি হয়? বের হয়ে যায়। এখন এই যে তোমরা এখানে একটা বৃক্ক দেখতে পাচ্ছ না, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বৃক্কের কি ভেতরের অংশ। দেখো এখানে, দেখো বৃক্কের বাইরের অংশ উত্তল। কি ভাইয়া? উত্তল। দেখো ভাইয়া এই যে এটা হচ্ছে বাইরের অংশ না, দেখো এটা উত্তল, এটা কিন্তু কি, এটা হচ্ছে উত্তল, এটা কি উত্তল। বৃক্কের বাইরের অংশ কি উত্তল, এবং বৃক্কের ভেতরের অংশ অবতল। কি? এই যে এটা কি ভেতরের অংশ, যে এখানে দেখো একটু ভাঁজ হয়ে আছে না, এই যে ভাঁজ হয়েছে, দেখো ভাই এই যে একটু ভাঁজ হয়ে আছে না এইটুক, এটা কি ভেতরের অংশ। কি ভাইয়া? বৃক্কের ভেতরের অংশ অবতল, বাইরের অংশ উত্তল। এই যে এটা হচ্ছে বাইরের অংশ উত্তল এবং ভেতরের অংশ অবতল। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর এই অবতল অংশের ভাঁজ, এই যে এখানে যে ভাঁজটা হয়েছে না, এই যে এখানে যে ভাঁজটা হয়েছে, ভাঁজটা ঢুকে গেছে না, তো এই অবতল অংশের ভাঁজকে
হাইলাস বা হাইলাম বলে। বৃক্কের বাইরের অংশ উত্তল, ভেতরের অংশ, এই যে ভেতরের অংশ অবতল, বাইরের অংশ উত্তল। ভাই আমার সাথে সাথে তোমরা দেখো এবং বলার চেষ্টা করো, তাহলে তোমাদের মাথায় গেঁথে যাবে। এই যে বৃক্কের যে বাইরের অংশ, এটা কি উত্তল, এটা বৃক্কের বাইরের অংশ, এটা কি এদিক কি উত্তল। আর এই যে ভেতরের অংশ ভাঁজ হয়ে আছে, এটা কি অবতল। আর এই অবতল অংশের যে এই যে ভাঁজটুকু যেটা ঢুকে গেছে বৃক্কের ভিতরে, সেটাকে বলে হাইলাস বা হাইলাম। তো আমরা বলতে পারি বৃক্কের বাইরের অংশ উত্তল, বৃক্কের ভিতরের অংশ অবতল, এবং অবতল অংশের ভাঁজকে হাইলাস বা কি বলে, হাইলাস বা হাইলাম বলে। ঠিক আছে, হাইলাস বা হাইলাম বলে। হাইলাস বা হাইলাম মানে ভাঁজ হয়ে ঢুকে যাওয়া। হাইলাস বা হাইলাম মানে ভাঁজ হয়ে ঢুকে যাওয়া। এখন তোমাদেরকে জানতে হবে, এই যে হাইলাস বা হাইলাম আমরা দেখলাম, ভাঁজের এই যে ভাঁজ হয়ে যে ঢুকে গেছে অংশটি, এই অংশটি এটা কি হাইলাস বা হাইলাম। এখন তোমাদের জানতে হবে এই হাইলাসের মধ্যে দিয়ে কি ঢুকে আর কি বের হয়, কি ঢুকে আর কি বের হয়। মনে রাখবে হাইলামের হাইলামের ভেতর থেকে, হাইলাম এর ভেতর থেকে, বা আমরা এখানে বলতে পারি হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা, রক্তনালী এবং ইউরেটার, এই যে ভাই যে এটা যে ইউরেটার, ঠিক আছে, এটা কি ইউরেটার, এটা রেনাল শিরা, এটা রেনাল শিরা, এবং কিছু রক্তনালী এখানে আছে যেগুলা ইউরেটার। হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা, রক্তনালী এবং ইউরেটার বৃক্ক হতে, হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা বা হাইলামের মাধ্যমে বা হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা, রক্তনালী এবং ইউরেটার বৃক্ক হতে বাইরে বের হয়ে যায়। হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা, রক্তনালী এবং ইউরেটার বৃক্ক হতে বাইরে বের হয়ে যায়। এবং কি ঢুকে, হাইলামের ভেতর দিয়ে বৃক্কে কি ঢুকে, আমরা তো জানলাম বের হয় কি, রেনাল শিরা বের হয়, রক্তনালী বের হয়, এবং এই যে এই ইউরেটার দেখছো যে এটা হচ্ছে ইউরেটার, এটাও বের হয়, এটা হচ্ছে কি হয় এদিকে বের হয়, এটাও কি হয় বের হয়। তো এগুলো বের হয়, এখন ঢুকে কি, হাইলামের ভেতর দিয়ে বৃক্কে কি প্রবেশ করে, হাইলামের ভেতর দিয়ে বৃক্কে কি প্রবেশ করে, হাইলামের ভেতর দিয়ে বৃক্কে রেনাল ধমনী প্রবেশ করে। কি প্রবেশ করে, রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হাইলাম, অবতল অংশের ভাঁজ, বৃক্কের অবতল অংশ, এটা এর ভাঁজ হয়ে যেটা বৃক্কের মধ্যে ঢুকে গেছে, এটা কি বলে, হাইলাস বা হাইলাম বলে। কি বলে, হাইলাস বা হাইলাম বলে। তো এই হাইলামে ঢুকে কি আর বের হয় কি সেটা আমরা এখন জানলাম। তো ঢুকে হচ্ছে হাইলামের ভেতর দিয়ে বৃক্কে প্রবেশ করে, বা বৃক্কে প্রবেশ করে, হাইলামের ভেতর দিয়ে বৃক্কে রেনাল ধমনী প্রবেশ করে। আর হাইলামের ভেতর দিয়ে রেনাল শিরা, রক্তনালী এবং ইউরেটার বৃক্ক হতে বাইরে বের হয়ে যায়। ভাই আমার সাথে সাথে তোমরা বলবে, তো তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। আর এই চিত্রটা বুঝে বুঝে তোমরা পড়বে, এই খাতাতে এই চিত্রটা আঁকাবে এবং বুঝে বুঝে পড়বে, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর দেখবা বায়োলজি খুব সহজে তোমরা মুখস্থ করতে পারছো। ঠিক আছে, তো আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো।
তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো চমৎকার ভাবে এই অধ্যায়টি মুখস্থ করব এবং মজায় মজায় মুখস্থ করব, ঠিক আছে? তোমাদের কোনো প্যারা নিতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, দেখবা অটোমেটিকলি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ। নেক্সট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা আরো অর্ধেক শেষ হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্টুডেন্ট।